কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে জিম্মি নাটকের অবসান, যৌথ বাহিনীর কাছে ৩ ডাকাতের আত্মসমর্পণ, মুক্তি পেলেন জিম্মি কর্মকর্তারা, হতাহত হয়নি কেউ। ষড়যন্ত্র থেমে নেই দেশে ও দেশের বাইরে, ষড়যন্ত্রকারীরা চায় জনসমর্থনহীন সরকার ক্ষমতায় থাকুক, বলেছেন তারেক রহমান। প্রয়োজনে ৩১ দফায় সংযোজন বিয়োজনের আশ্বাস। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট, বলেছেন মির্জা ফখরুল। কাজের গতি বাড়ালে আগামী বছরের মধ্যেই নির্বাচন সম্ভব, বলেছে গণতন্ত্র মঞ্চ। হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ, জুবায়েরপন্থীদের হামলা সহিংসতার জন্য বিচার বিভাগীয় তদন্ত চান সাদপন্থীরা। যথাসময়ে ইজতেমা হবে, আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। পরিকল্পিতভাবে পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যার অভিযোগে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগ শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে জিঞ্জিরা শাখায় জিম্মি নাটকের অবসান ঘটেছে। যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে ৩ ডাকাত। তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মুক্তি পেয়েছেন জিম্মি হওয়া ব্যাংক কর্মকর্তা সহ সবাই। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার বেলা ২টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢুকে পড়ে ৩ ডাকাত। ডাকাতরা ব্যাংকের ভেতরে প্রবেশ করে সেখানে থাকা সবাইকে জিম্মি করে, চেষ্টা করে ডাকাতির। আগে প্রথম মসজিদ থেকে মাইকিং করছে, বলে ডাকাত ঢুকছে ব্যাংকের ভিতরে। একজন আইসা অনেক কান্নাকাটি করতেছে, উনার আম্মাও আছে যে আমাদের পরিচিত ভিতরে। ডাকাতরা পুলিশ নিয়ে চলে গেছে, ৩ জন ছিল। আগে অস্ত্রগুলা দিছে ব্যাগ দিয়া, তারপর চিরকুট পাঠাইছে, চিঠি পাঠাইছে, তারপর ওনাদের সাথে অনেকক্ষণ কথা বলছে। বলার পর তারপর আবার ওরা নাম ছিল নিচে নাইমা, এখান থেকে কথা বলার পর তারপর ৩ জনকে বের করছে ওরা। ১৫ লাখ টাকা দিতে হবে। ৩ জন ঢুকছে, ঢোকার পরে গেটে কিডন্যাপ করছে, আটকাইছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলে। অভিযানের এক পর্যায়ে আত্মসমর্পণ করে ৩ ডাকাত। তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। র্যাব জানায় তারা ১৫ লাখ টাকা দাবি করে। পরে আগ্নেয়াস্ত্র সহ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তারা। জিম্মি দশা থেকে মুক্ত হন ব্যাংক কর্মকর্তারা। অবসান হয় নাটকের। ৩ জন ডাকাত আত্মসমর্পণ করে আমাদের গাড়িতে। এদের বয়স কত? এর আগে ব্যাংকে ডাকাত দলের ঢুকে পড়ার খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় ভিড় জমে যায়। এক পর্যায়ে ব্যাংকে ডাকাত দলের প্রবেশের বিষয়টি স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জানানো হয়। এ সময় এলাকাবাসী ব্যাংকটির চারপাশ ঘেরাও করে প্রবেশের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে কেরানীগঞ্জে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সেখানকার সবশেষ অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহিব, ডাকাতদের আত্মসমর্পণের পর এখন সেখানকার অবস্থা কেমন দেখছেন? সামগ্রিক বিষয়ে সংক্ষেপে জানাবেন। সাবরিনা, এই মুহূর্তে আপনাকে যেটি জানাতে চাই, কিছুক্ষণ আগে ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি যেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে 1টা নাগাদ যখন ডাকাত দলের সদস্যরা ব্যাংকে প্রবেশ করে তখন তারা খেলনা পিস্তল দিয়ে মূলত ব্যাংক কর্মকর্তাদেরকে জিম্মি করার চেষ্টা করে। সেই পিস্তলগুলো পরে আইনশৃঙ্খলা বাহিনী পরীক্ষা নিরীক্ষা করে যেটি জানিয়েছেন যে এগুলো সবগুলোই ছিল খেলনা পিস্তল, এবং এখানে যারা নিরাপত্তায় নিয়োজিত ছিল তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, যে কারণে তারা সেভাবে তাদেরকে প্রতিরোধ করতে পারেনি। আরেকটি বিষয় জানিয়েছেন যে ভেতরে ডাকাতদের সঙ্গে 6 জন গ্রাহক তারাও কিন্তু আটকে পড়েছিলেন, এবং 6 জন গ্রাহকের সঙ্গে একজন শিশু ছিল। সেই শিশুটি আসলে এই গ্রাহক সহ এই শিশুটি তারা মোটামুটি ক্ষুধায় কাতর হয়ে গিয়েছিলেন, যেহেতু দুপুরে তারা কেউই খাননি, যে কারণে যতক্ষণ পর্যন্ত তারা উদ্ধার হচ্ছিল ততক্ষণ পর্যন্ত তাদের কিন্তু ক্ষুধায় কষ্ট পেতে হয়েছে। এছাড়া কিন্তু ব্যাংকের তেমন কোনো ধরনেরই ক্ষতি হয়নি। বিশেষ করে তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যারা ব্যাংক কর্মকর্তাদের যে হাজিরা নিশ্চিত করতে হয় সেই মেশিনগুলোকে তারা ভেঙেছে, এবং একই সঙ্গে এখানের যারা প্রত্যক্ষদর্শী তারা যেটি বলেছেন যে যখন এই ব্যাংকে ডাকাত পড়েছে জেনে আশেপাশের লোকজন যখন পুরো ভবনটি ঘেরাও করে ফেলে তখন কিন্তু তারা আসলে অনেকটা অসহায়ত্ব প্রকাশ করে এবং আত্মসমর্পণের জন্য তারা কিন্তু চেষ্টা করে, কিন্তু সেই আত্মসমর্পণ করতে মূলত কয়েক ঘন্টা পেরিয়ে যায়। এবং এই মুহূর্তে এখানে যারা সেনাবাহিনীর সদস্যরা যারা ছিলেন তারা ইতিমধ্যেই কিন্তু স্থান ত্যাগ করেছেন। ভেতরে এখনও ব্যাংকের ভেতরে সেই গ্রাহক 6 জন তাদেরকে খাবার দেওয়া হয়েছে, তারা সেখানে রয়েছেন। যেহেতু একটি নিয়মিত
নিয়মিত মামলা হবে, সেই মামলায় তাদেরকে সাক্ষ্য রাখা হবে, সেই সাক্ষ্য হিসাবে তাদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, একই সঙ্গে তাদের অন্যান্য যে আইনি প্রক্রিয়া সেগুলো নেওয়া হচ্ছে। এবং ব্যাংকের যারা কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু এখন পর্যন্ত ভেতরেই অবস্থান করছেন, কারণ ব্যাংকের যে হিসাব নিকাশ, যেহেতু সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারে যেহেতু টাকা পয়সার হিসেব নিকাশের একটা বিষয় থাকে, সেটি এখন সম্পন্ন হচ্ছে। ব্যাংকের যেহেতু কেন্দ্রীয় ব্যাংকের অনেক কর্মকর্তা এখানে উপস্থিত রয়েছেন, সেই কর্মকর্তাদের সামনেই সেগুলো হচ্ছে। তো ব্যাংকাররা যেটি বলেছেন যে আসলে তাদের আর্থিক কোনো ধরনের ক্ষতি হয়নি, এটিও জানিয়েছেন যে রবিবার থেকে ব্যাংকিং যে কার্যক্রম সেটি খুব স্বাভাবিকভাবেই তাদের চলবে, গ্রাহকদের আতঙ্কিত হতে নিষেধ করেছেন। একই সঙ্গে যারা গ্রাহক রয়েছেন তাদেরকে আবারও ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন। তো সব মিলিয়ে এখন পরিস্থিতি শান্ত। 8টার দিকে কেরানীগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। আমরা গণমাধ্যম কর্মীরা সেখানে আছি, পরবর্তীতে আবারও জানিয়ে দেব নতুন কোনো তথ্য থাকলে। সাবরিনা, ধন্যবাদ মুহিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ ও দেশের বাইরের ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই। তারা চায় একটি জনসমর্থনহীন সরকার ক্ষমতায় থাকুক। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। জনগণের মন জয় করতে দলের নেতাকর্মীদের কাজ করার পরামর্শ দেন তিনি। ভালো কোনো প্রস্তাবনা পেলে প্রয়োজনে বিএনপির 31 দফায় সংযোজন ও বিয়োজন হতে পারে বলেও জানান তারেক রহমান। নরসিংদীর মাধবদীর হেরিটেজ রিসোর্টে কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এদিকে মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাইট কোল্ড স্টোরেজে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির আয়োজনে কোনো প্রস্তাবনা ভালো দেন, কোনো কিছু ভালো উপস্থাপন করেন যেটি মনে হবে যে দেশের মানুষের জন্য সাহায্য করবে, আমরা অবশ্যই সেটিকে গ্রহণ করব। এটি ওপেন ব্যাপার, এটি কোনো ধর্মীয় গ্রন্থ না যে এটি একদম 31 দফা এসে ফিক্সড হয়ে গেল। যাদের সহযোগিতা ছাড়া আমরা 21 দফা বাস্তবায়ন করতে পারবো না, সেই জনগণ, এই জনগণের কাছে আপনাদেরকে যেতে হবে। আপনাদেরকে যে কোনো মূল্যে জনগণের কাছে যেতে হবে। আপনার বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে, সর্বোপরি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। দুষ্ট লোকদের দুষ্টামি কিন্তু থেমে নেই। সেটি বাইরেই হোক, আমাদের বাইরেই হোক, সেটি আমাদের দলের ভেতরেই হোক, সেটি আমাদের দেশের ভেতরেই হোক, সেটি আমাদের দেশের বাইরেই হোক। কারণ এই দেশের অর্থ সম্পদ, এই দেশের প্রাকৃতিক সম্পদ অনেকে লোভ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, তাহলে এইগুলো অনেকের জন্য, দেশের ভেতরেই হোক, দেশের বাইরেই হোক, এই দেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকার, যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না, এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্য অস্পষ্ট এবং হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি। রিপোর্ট করছেন সেকান্দার রেমান। 16 ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সে বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারেই অস্পষ্ট। তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের কোনো রোড ম্যাপ নির্দিষ্ট সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। সভা মনে করে এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করবে। বুধবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির যে বৈঠক হয়েছে তার সিদ্ধান্ত জানাতে বিএনপি মহাসচিব এই সংবাদ সম্মেলন ডাকেন। সংবিধান সংশোধন নিয়ে এ সময় কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো, এই কথাটা এখনো পুরোপুরি বলা যাবে না।
যেহেতু সংবিধানের ৫ম সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছিল, সেটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। কিন্তু ইতিপূর্বে অ্যাপিলেট ডিভিশনে জাস্টিস, আমরা বলি জাস্টিস খায়রুল হক, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে উড়িয়ে দিলেন, সেটা রিভিউতে ফাইনাল জনগণের পক্ষে আসলে তখন এক্স্যাক্টলি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হবে। শারীরিক অসুস্থতার কারণে মুক্তিযোদ্ধা সমাবেশে বেগম খালেদা জিয়া অংশ নিতে পারছেন না, ফলে ২১শে ডিসেম্বরের কর্মসূচি স্থগিত করা হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন ও সংস্কার একে অন্যের পরিপূরক। কাজের গতি বাড়ালে আগামী বছরের মধ্যে নির্বাচন সম্ভব মনে করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্টভাবে না বললে ভুল বোঝাবুঝি হতে পারে। যত বেশি বিভেদ হবে ততই আস্থা নষ্ট হবে বলে আশঙ্কা তাদের। আহমেদ সারোয়ারের রিপোর্ট। সমসাময়িক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার নাগরিক ঐক্যের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গণতন্ত্র মঞ্চ। এতে মঞ্চের নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের ৪ মাস পার হলেও এখনও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসেনি। বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্টের আগেই কমিশনগুলোতে নিয়োগ হয়ে যাচ্ছে বলে অভিযোগ তাদের। পঞ্চদশ সংশোধনী নিয়ে উচ্চ আদালতের রায়ে সন্তুষ্টি জানিয়ে মঞ্চের নেতারা বলেন, রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে আলাপ আলোচনা করেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। সংস্কার এবং নির্বাচন এটা পরস্পর বিরোধী কোনো অবস্থান নয়। এই সরকার একটা অনির্বাচিত সরকার, যার কোনো পপুলার কোনো ইলেক্টেড ম্যান্ডেট নেই, তাহলে সে কি 5 বছর ধরে ক্ষমতায় থাকবে? তাহলে এটা নিশ্চয়ই কোনো যুক্তিযুক্ত কোনো ভাষ্য নয়। সুতরাং আমরা এগুলোকে সামগ্রিকভাবে বিবেচনার মধ্যে রেখে পরিবর্তন চাই, সংস্কার চাই, আবার বিশ্বাসযোগ্য আমার নির্বাচন চাই। সুতরাং আমরা আশা করি অন্তর্বর্তী সরকার সবাইকে আস্থায় নিয়ে আলাপ আলোচনা করে বোঝাপড়া তৈরি করে একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে বাংলাদেশ যাত্রা করতে পারবে। আমাদের অপেক্ষা করতে হবে, যেহেতু তার গভর্নমেন্ট বা ডক্টর ইউনূস একটা পথ নির্দেশিকা দিয়েছেন, কনক্রিট সাজেশন বলেন, অথবা এরকম করে বলেন যাতে এটা একটা কনস্ট্রাকটিভ জায়গায় যেতে পারে। না হলে কিন্তু শেষবারে ভুল বোঝাবুঝি হবে, যত বেশি বিভেদ হবে তত বেশি আমাদের মূল টাচটা নষ্ট হবে। তারপরে আমরা কোথায় যাবো সেটা ঠিক করতে পারবো না। আমি একটা কশন দিয়ে আবার কথা শেষ করতে চাই, এই একটা অভূতপূর্ব সুযোগ নিজেদের ভুলে যদি আমরা নষ্ট করে ফেলি, তাহলে ফিরে পেতে আমাদের অনেক সময় লাগতে পারবে। সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা আরও বলেন, পুলিশ এবং জনপ্রশাসন এখনও ঠিক হয়নি। সেখানে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা চলছে। মহিবুল হক সিনিয়র সচিব ছিলেন, 2021 সালে যিনি চাকরি থেকে চলে আসছেন, সেই লোককে 2023 সালের 28 অক্টোবর যে মহাসমাবেশ ছিল, শামীম হত্যার মামলাটা মহিবুল হকের উপরে দেওয়া হয়েছে। আমলা ভাইদের বলবো, আপনারা অনেক ভেলকিবাজি দেখিয়েছেন গত 53 বছর। আমরা এই ভেলকিবাজির মধ্যে দেশকে আর টেনে নেবেন না। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। তার জামিনের ব্যবস্থা করুন অবিলম্বে এবং তাকে মুক্তি দেওয়া হোক। 15.5 বছরের শেখ হাসিনা দুঃশাসনের স্মৃতি, গণ অভ্যুত্থানের স্মৃতি সব ভুলে গিয়ে আমরা নতুন কল্পনা রাজ্যে বাস করছি। সেটা এই জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। সেই জায়গায় সকল মহল এই সরকারকে এবং সকল রাজনৈতিক দলসমূহকে সতর্ক এবং সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। গুপ্ত হত্যা বন্ধ এবং ভারতীয় গুজব সন্ত্রাস রোধে আরও তৎপর হতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা। তাবলিগের 2 গ্রুপের সংঘর্ষের পর নিরাপত্তার চাদরে ঢাকা টঙ্গী ইজতেমা ময়দান। প্রশাসনের নির্দেশে গতকালই তুরাগ তীর ছেড়ে গেছেন মুসল্লিরা। তবে নিজেদের মালামালের নিরাপত্তার জন্য প্রায় 500 মুসল্লি এখনও ময়দানের ভেতরে রয়েছেন, জানিয়েছে পুলিশ। এদিকে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন জুবায়েরপন্থী আলেমরা। আর তাবলিগে বিভক্তি সৃষ্টি ও তাবলিগ নিয়ন্ত্রণের ষড়যন্ত্রের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন সাদপন্থীরা। তাইমুর রশিদের রিপোর্ট। তাবলিগের 2 পন্থীদের বিরুদ্ধে প্রাণহানির ঘটনায় নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা বাড়ানো হয়েছে টঙ্গীর ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায়। পুরো পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে 18 ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দান সহ আশপাশের 3 কিলোমিটারের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
ময়দান সহ আশপাশের এলাকায় 2 বা এর বেশি ব্যক্তি একসাথে ঘোরাফেরা, জমায়েত এবং মিছিল সমাবেশেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে নিজেদের মালামালের নিরাপত্তার জন্য এখনো কিছু মুসল্লি ময়দানের ভেতরে অবস্থান করছেন। মাঠ খালি হয়েছে মন্ত্রণালয়ের সিদ্ধান্তে। বেশ কিছু স্থাপনা শুধু নয়, তাদের মালামাল আছে, সেই মালামালগুলি পাহারার জন্যই পাহারাদার অথবা তাদের নিয়োগকৃত কিছু লোক এখানে অবস্থান করবে আর কি, থাকবে, মালামালগুলি দেখবে, সেই লোকগুলি এখানে আছে। এদিকে নিজেদের অবস্থান জানাতে রাজধানীর মিরপুরে সংবাদ সম্মেলন করেন সাতপন্থী আলেমরা। অভিযোগ করেন তাবলিগে মামুনুল হক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পক্ষগুলোর হস্তক্ষেপ ও বিভক্তি সৃষ্টির অপচেষ্টায় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ভয়াবহ সংকটের মুখে। সারা দেশে সাতপন্থীদের উপর নির্যাতন বাড়ছে। বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের অংশগ্রহণ নিশ্চিত সহ 6 দফা দাবি জানানো হয়। টঙ্গীর ইজতেমার ময়দান সরকার নিয়ন্ত্রণে রেখে আমাদের ইজতেমার আগে বুঝিয়ে দিতে হবে, সারা দেশে সাতপন্থী তবলিগ সাথীদের উপর আক্রমণ, নির্যাতন ও বাধা বন্ধ করতে হবে। আজকে যদি আমরা এবং জুবাইরপন্থী শীর্ষ মুরব্বীদের সাথে এক টেবিলের মধ্যে আমরা বসতাম, আমি হলফ করে বলতে পারি 1 মাসের মধ্যে তবলিগের এই সমস্যা সমাধান হয়ে যাবে। 2 পক্ষকে এক টেবিলে বসিয়ে দিতে হবে, 2 পক্ষের শীর্ষ মুরব্বীদেরকে, আর তৃতীয় পক্ষ যারা তাদেরকে স্থায়ীভাবে সরিয়ে দিতে হবে। এই 2টা কাজ যদি সরকার করতে পারে, ইনশাআল্লাহ তাবলিগের এই সমস্যা অতি দ্রুত আলোর মুখ দেখবে। এদিকে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন জুবাইরপন্থী আলেমরা। উত্তরায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষে সব সহিংস ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। নিরীহ মুসল্লিদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান আলেমরা। 24 ঘন্টা পার হয়ে গিয়েছে অলরেডি, আমাদের ভাইদেরকে শহীদ করেছে, শত শত ভাই এখনো হাসপাতালে কাতরাইতেছে, কিন্তু এখনো পর্যন্ত পরিচিত প্রখ্যাত তাদের নাম ধরা এই লোকগুলোকে এখনো গ্রেপ্তার করে নাই। সরকারের এই টালবাহানা আমরা কখনো সহ্য করব না। আমরা চাই, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই খুন যারা করেছে এবং এই খুনে যারা মদদ দিয়েছে, খুনি এবং খুনের মদতদাতাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, যথাসময়ে ইজতেমা হবে, সহিংসতাকারীদের শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি। দুপুরে মুন্সিগঞ্জে আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ইজতেমা ময়দানে সমাবেশ করার নিষেধাজ্ঞা অচিরেই কাটবে। সহিংসতার বিষয়ে তদন্ত চলছে, অপরাধীদের শাস্তির আওতায় আসতেই হবে, কোনো ধরনের ছাড় দেয়া হবে না। নিষেধাজ্ঞা তো খুব তাড়াতাড়ি কেটে যাবে। আপনি জানেন এখন পরিস্থিতি মোটামুটি নর্মাল হয়ে গেছে, যেহেতু তাদের 31/1/2 মানে বিশ্ব ইজতেমার যে ডেট আছে ওটা ওই ইয়েতে জুবাইরপন্থীতে ওই ডেটই আমি আশা করবো যে ওই ডেটই হয়ে যাবে, আল্লাহ দিলে কোনো অসুবিধা হবে না। যারা অপরাধ করছে তারা অপরাধীরা শাস্তির আওতায় আসতেই হবে, তার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বিডিআর বিদ্রোহে নয়, শেখ হাসিনার সরকার পরিকল্পিতভাবে পিলখানায় 57 জন সেনা কর্মকর্তাকে নৃশংসভাবে খুন করেছে, এমন অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দিয়েছেন শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনরা। তারা বলছেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করলেই বেরিয়ে আসবে আসল ঘটনা। বিস্তারিত SM ফাইজের রিপোর্টে। 2009 সালের 25 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহ হয়। 2 দিন ধরে চলা বিদ্রোহে বাহিনীটির তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা নিহত হন। সব মিলিয়ে 74 জনের মরদেহ উদ্ধার করা হয়। পিলখানায় বিডিআরের বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত সামরিক বাহিনীর কর্মকর্তাদের পরিবারের সদস্যরাও নৃশংসতার শিকার হন। 15 বছর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় অভিযোগ জানান শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনেরা। নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা জানান, পরিকল্পিতভাবে হত্যা করে লাশ পোড়ানো হয়েছে, এমনকি পরিবারের সদস্যদের ঘর থেকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে। 58 জনের বিরুদ্ধে আমরা অভিযোগ দাখিল করেছি, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ, এবং আমাদের অভিযোগ খুবই সুস্পষ্ট, একটি বাহিনীকে
দুটি বাহিনীকে ধ্বংস করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংকটাপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আওয়ামী ফ্যাসিস্ট মতাদর্শকে প্রতিষ্ঠা করার জন্য দেশপ্রেমিক এবং দক্ষ অফিসারদেরকে খুন করা হয়েছে। বিদ্রোহ এরকম হয় না, যারা প্ল্যান করে মেরে পোড়ানোর ব্যবস্থা করে, তারপরে বেয়নেট দিয়ে খোঁচায় কিংবা ড্রেনে ফেলে এবং পরিবারদেরকে ঘর থেকে ধরে নিয়ে যে কোয়ার্টার গার্ডে নেয় এবং বাচ্চাদেরকে বুট দিয়ে লাথি দিতে দিতে নিয়ে যায়। আপনারা অনেক কিছুই জানেন না যে আমাদের সাথে কি হয়েছে। আমি জানি না আমার হাজব্যান্ডের লাশটা কোথায় গেল এবং কি করা হলো তার লাশের সাথে। আমাকে একটা মিথ্যা কবর দেওয়া হয়েছে, আর আমি যতবারই এটার জন্য প্রতিক্রিয়া জানিয়েছি আমাকে বলা হয়েছে আমার হাজব্যান্ডকে দেশদ্রোহী করা হবে। আমরা বিশ্বাস করি যে আমরা এটা বিচার পাবো এবং সেই ষড়যন্ত্রকারীদেরকে সবাই দেখতে পাবেন, আমরা দেখতে পাবো, সবার সম্মুখে তাদেরকে নিয়ে আসা হোক। মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ বলেন, নারকীয় এই হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা সরাসরি জড়িত। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি দাবি করেন শহীদ কর্নেল কুদরত এলাহির ছেলে সাকিব রহমান। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমরা আজকে অভিযোগ দায় করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাবো। আমার বাবা মাকে কেমনে মেরেছে আমি বলতে আমার বুকটা ফেটে যায়। আমাকে অফিসার বলেছিল, বাবা তুমি তোমার বাবা মার লাশ দেখো না, তুমি নিতে পারবা না বাবা। 15 বছর একা ছিলাম, শুধু একমাত্র আল্লাহ তাআলা ছিল আমার পাশে। আমি বিশ্বাস আমরা বিজয় হব ইনশাল্লাহ, আর কোনো ষড়যন্ত্রকারী আমাদের থামায় রাখতে পারবে না ইনশাল্লাহ। 2010 সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করে শেখ হাসিনা সরকার। ওই জমিতে ভবন নির্মাণ করে পিলখানায় নিহতদের ফ্ল্যাট দেওয়ার কথা হলেও শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনদের দাবি কোনো ফ্ল্যাটই পাননি তারা। আমাদের কোনো শহীদ পরিবারকে বেগম জিয়ার কোনো বাড়িতে কোনো ফ্ল্যাট কোনো কিছুই দেওয়া হয় নাই, আমাদেরকে ক্যান্টনমেন্টে থাকতে দেওয়া হয় নাই। কারা পরিকল্পনা করেছে, কারা অর্থ প্রদান করেছে, কারা পরিকল্পনায় সাহায্য করেছে, দেশি বিদেশি যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে সামনে যেন আনা হয়। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা শেখ রেহানার দেবর তারেক আহমেদ সিদ্দিকীর পরিকল্পনায় পিলখানা হত্যাকাণ্ড চালানো হয়, আর দোষ চাপানো হয় বিডিআর সৈনিকদের উপর, জানালেন শহীদ সেনাদের স্বজনেরা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। আগুনে পুড়ে নয়, শেখ হাসিনার নির্দেশেই জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। ট্রাইব্যুনালে জিজ্ঞাসাবাদে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 8 কর্মকর্তার বিরুদ্ধে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রিপোর্ট করছেন এসএম ফয়েজ। জুলাই আগস্টে গণহত্যার মামলায় দ্বিতীয় দফা ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এমটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 8 আসামিকে। কড়া নিরাপত্তায় বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে তাদের হাজির করা হয়। আদালতে জুলাই গণহত্যার প্রধান সেনাপতি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, শাহবাজ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম ও পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফিকে জিজ্ঞাসাবাদের নির্দেশনা চায় প্রসিকিউশন। আগামী 26, 29 ও 30 ডিসেম্বর 3 জনকেই জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এই জিজ্ঞাসাবাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে তাদের কাছে সংরক্ষিত যে সমস্ত তথ্যাদি আছে এবং তাদের ব্যাপারে আমরা তদন্ত সংস্থা যে সমস্ত তথ্যাদি পেয়েছে সেগুলো যাচাই করা, সেগুলোর ব্যাপারে তাদের বক্তব্য গ্রহণ, তাদের মোবাইল ফোনগুলো চেক করা, মোবাইল ফোনের মধ্যে সেগুলো ফরেন্সিক করা, সেগুলোর জন্য সেগুলোকে চাওয়া, এই বিষয়গুলোর মাধ্যমে আমরা তদন্তে প্রাপ্ত তথ্যাদি ক্রস চেক করা এবং তাদের বক্তব্যটা জানা, এগুলো আমাদের জন্য জরুরি, সেই কারণে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করব। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের নির্দেশে গত 18 ডিসেম্বর সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার নির্দেশে গোটা দেশের ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে পলক। মাধ্যমে জুলাই আগস্টে সংগঠিত গণহত্যাকে
গোটা দুনিয়ার কাছ থেকে আড়াল করার যে আড়াল যে করা হয়েছে এবং এটার ব্যাপারে যে মিথ্যা অজুহাত দেওয়া হয়েছে যে ইন্টারনেট কেবল লাইন পুড়ে গিয়েছিল, এটা হয়েছিল, সেটা হয়েছিল, সর্বৈবভাবে মিথ্যা। সম্পূর্ণ প্রধান যে নিউক্লিয়াস শেখ হাসিনা তার নির্দেশে, তার পরবর্তী কমান্ডার জুনায়েদ আহমদ পলকের পরবর্তী নির্দেশে এই ইন্টারনেট প্রোভাইডার যারা আছে, বিটিসিএল আছে এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, এরাও চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কার কার নির্দেশে এটা বন্ধ করেছে। এ সময় বরখাস্ত সেনা কর্মকর্তাকে কসাইয়ের সঙ্গে তুলনা করেন চিফ প্রসিকিউটর। এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য এবং নানান প্রস্তর উদ্রেক করে আসামিরা বাঁচার চেষ্টা করবে, এটা আমরা জানি। এইখানে এসে তারা একটা আবেদন করে বসে আছে জিয়াউল হাসান, যার বিরুদ্ধে অজস্র গুম খুনের অভিযোগ আছে এবং তাকে আমি বাংলাদেশের কসাই হিসাবে চিহ্নিত করেছি আমরা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, যে এককভাবে তিনি যখন র্যাবে ছিলেন তার নিষ্ঠুরতা এটা কিংবদন্তি তুল্য। জ্যান্ত মানুষের ঠোঁট অ্যানেস্থেসিয়া দেয়া ছাড়া সেলাই করা, মানুষকে ইটের বস্তা বেঁধে জ্যান্ত অবস্থায় বুড়িগঙ্গায় ডুবিয়ে দেয়, এগুলো কাজ উনি করেছেন। আগামী 20 ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 20 জন সাবেক ও বর্তমান কর্মকর্তা দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। এই জন্য ওই কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিত করতে ইমিগ্রেশন, পাসপোর্ট অধিদপ্তর এবং পুলিশের বিশেষ শাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে। সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামান ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে গত রবিবার এ সংক্রান্ত একটি চিঠি দেন। সেখানে বলা হয়, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দেওয়া চিঠির সূত্র ধরে এই নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির অনুরোধ অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে আরও 20 জন সরকারি কর্মকর্তার গুম সংক্রান্ত ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ পাওয়া গেছে। অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক মোখলেসুর রহমান, সাবেক আইজিপি ও র্যাব সাবেক ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও বেনজির আহমেদ, সংস্থাটির সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম ও সাবেক ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের মতো কর্মকর্তারা আছেন তালিকায়। স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের অপসারিত কাউন্সিলরদের পক্ষে অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। প্রশাসক নিয়োগ দেওয়া হলে জনগণ সেবা বঞ্চিত হবে বলে মনে করেন তারা। তবে বিএনপি নেতাদের কারো কারো মত, অপসারিত কাউন্সিলরদের নিয়ে রাজনৈতিক দল গঠনের চেষ্টা করলে ছাত্র নেতারা অভ্যুত্থানের আদর্শ বিরোধী কাজ করবেন। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। পতনের আগ মুহূর্তেও আন্দোলনরতদের ওপর পলাতক শেখ হাসিনার হত্যাযজ্ঞে অন্যতম হাতিয়ার হিসেবে মাঠে ছিল আওয়ামী লীগ দলীয় ওয়ার্ড কাউন্সিলর সহ স্থানীয় সরকারের প্রতিনিধিরা। এর মধ্যে রাজধানীর মোহাম্মদপুরে 4 আগস্ট সহ বিভিন্ন সময় ছাত্রদের ওপর গুলি চালানোর নেতৃত্ব দেন 33 নম্বর ওয়ার্ডের সে সময়ের কাউন্সিলর আসিফ আহমেদ। অত্যাধুনিক অস্ত্র দিয়ে গুলি করে একাধিক আন্দোলনকারীকে হত্যা করার ভিডিও ফুটেজে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার সাথে ছিল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী বিপ্লব ও সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান রাজীব। উত্তরায় ছাত্র জনতার আন্দোলনে নিজের ভাই ও দলীয় নেতাকর্মীদের নিয়ে গুলি করতে দেখা যায় 53 নম্বর ওয়ার্ডের তখনকার কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজকে। তাদের গুলিতে উত্তরায় বেশ কয়েকজন হতাহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এমন বাস্তবতায় অন্তর্বর্তীকালীন সরকার কয়েক ধাপে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদের মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের অপসারণ করে। এই অপসারণের প্রতিবাদ ও শপথে বহালের দাবিতে বুধবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সিটি কর্পোরেশন ও পৌরসভার কাউন্সিলরদের সংগঠনের ব্যানারে এক সভায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এই কৃষক যিনি চাষ করে দেশের অর্থনীতিকে সচল রাখে, তারা অ্যাডমিনিস্ট্রেটিভ এই আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে তারা যেতে চায় না। তারা যেতে চায় না বলেই তারা আপনাদেরকে নির্বাচিত করেছেন। আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলব যে আমরা আসলে প্রশাসক দিয়ে দেশ চলতে দেখতে চাই না। আমলাতন্ত্রে তাদের যতটুকু টেরিটরি তারা সেখানে কাজ করবে, জনপ্রতিনিধিরা জনগণের সাথে তাদের যতটুকু কর্মপরিধি সেখানে কাজ করবে। আওয়ামী লীগের আমলে
তারা এই ভোটারবিহীন নির্বাচনে অংশগ্রহণ করে তারা জিতেছিল এবং তারা কিভাবে বিজয়ী হয়েছে সারা দেশের মানুষ জানে। এই কাউন্সিলরদের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে পৌঁছানোর আকাঙ্ক্ষা প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা প্রত্যন্ত এলাকার গ্রামের প্রান্তিক মানুষদের কাছে আমরা পৌঁছাইতে চাই এবং সেক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা আপনাদের মধ্য দিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ওই গ্রামের মানুষদের কথাগুলোকে আমরা শহরে আমরা পৌঁছে দিব। এবং বিএনপি নেতা AKM ওয়াহিদুজ্জামান মনে করেন ছাত্র আন্দোলনের নেতারা এই কাউন্সিলরদের নিয়ে রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিলে খুব একটা সুবিধা করতে পারবেন না। যেহেতু তারা নতুন রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছে তাই তাদের এটা একটা সুবিধা তারা পাবে, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। দেখুন, একটি রাজনৈতিক দল গঠন করতে কখনো শর্টকাট রাস্তা নাই, এটা অনেক লম্বা রাস্তা। এর আগে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশের প্রচারণায় দেশের বিভিন্ন অঞ্চল সফর করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংস্কার কমিশন থেকে কোনো বাধা নেই। সব দলের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সুপারিশ করা হবে, জানিয়েছেন কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। জানান, আগামী 31 ডিসেম্বরের মধ্যে নির্বাচন সংস্কারের প্রস্তাবনা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে দেওয়া হবে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে পরবর্তীতে নির্বাচনের দিনক্ষণ ঠিক করার কথাও জানান তিনি। বাংলাদেশ মিশন প্রধান ক্রিস পাপা জর্জিও জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষে IMF এর কিস্তির $65 কোটি পাবে বাংলাদেশ। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে IMF প্রধান বলেন, নতুন ঋণের জন্য $75 কোটি একটি প্রস্তাবনা IMF এর বৈঠকে তোলা হবে। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিছুটা নিম্নমুখী, একে উন্নত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন পাপা জর্জিও। বাংলাদেশের অর্থনীতির চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের গবেষণা বিভাগের ডেভেলপমেন্ট মাইক্রো ইকোনমিক্সের প্রধান ক্রিস পাপা জর্জিও। আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশকে IMF এর ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের আগে শর্ত বাস্তবায়ন, অগ্রগতি পর্যালোচনা ও নতুন ঋণের বিষয়ে দর কষাকষি করতে গত 3 ডিসেম্বর থেকে ক্রিস পাপা জর্জিওর নেতৃত্বে 13 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করছে। After the events of July and August, we assessed that for now the gap for FY25 and for the subsequent years amounts to 750 million from the IMF. You know that there is also funding coming from ADB, the World Bank, in their own programs. So between the IMF 750 million and the other programs, we are closing this gap. সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে জিম্মি নাটকের অবসান, যৌথ বাহিনীর কাছে 3 ডাকাতের আত্মসমর্পণ, মুক্তি পেলেন জিম্মি কর্মকর্তারা, হতাহত হয়নি কেউ। ষড়যন্ত্র থেমে নেই, দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্রকারীরা চায় জনসমর্থনহীন সরকার থাকুক ক্ষমতায়, বলেছেন তারেক রহমান। প্রয়োজনে 31 দফায় সংযোজন বিয়োজনের আশ্বাস। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, বলেছেন মির্জা ফখরুল। কাজের গতি বাড়ালে আগামী বছরের মধ্যেই নির্বাচন সম্ভব, বলছে গণতন্ত্র মঞ্চ। হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ জুবায়েরপন্থীদের, হামলা সহিংসতার জন্য বিচার বিভাগীয় তদন্ত চান সাদপন্থীরা, যথাসময়ে ইজতেমা হবে আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। পরিকল্পিতভাবে পিলখানায় 57 সেনা কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যার অভিযোগে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে অভিযোগ শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনদের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।